কলকাতায় শেখ হাসিনার সত্য নাকি গুজব? এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র কি সত্যিই আমাদের স্বাধীনতার বিরোধী ছিল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কলকাতায় শেখ হাসিনার সত্য নাকি গুজব? শেখ হাসিনার অবস্থান নিয়ে আলোচনা থামছে না। আওয়ামী লীগ নেত্রীর ওয়্যার অ্যাবাউটস নিয়ে রহস্য দিনকে দিন বেড়েই চলেছে। একাধিক সূত্রের দাবি, শেখ হাসিনা আর দিল্লিতে নেই, তাকে অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি কিছু নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, শেখ হাসিনা এখন কলকাতায় অবস্থান করছেন। শেখ হাসিনার অবস্থান নিয়ে কেন এত গোপনীয়তা? আন্তর্জাতিক রাজনীতির চাপেই কি তাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, নাকি এটি শুধুমাত্র বিভ্রান্তিকর গুজব? গত 5 আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই নানা গুঞ্জন এবং আলোচনা শুরু হয়, বিশেষ করে তার দিল্লিতে অবস্থান নিয়ে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, শেখ হাসিনাকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এই গুঞ্জনের মাঝে লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। 22 মার্চ তিনি লেখেন, হাসিনা দিল্লি থেকে কলকাতায় এসেছেন এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। তবে কলকাতায় তিনি স্থায়ীভাবে থাকবেন কিনা তা নিশ্চিত করা যায়নি। পিনাকি ভট্টাচার্যের দাবি অনুযায়ী তাকে সল্ট লেক এবং নিউ টাউন এলাকার 2 জায়গায় দেখা গেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে সম্ভবত তার অস্থায়ী অবস্থান নিউ টাউনে হতে পারে। পিনাকি তার স্ট্যাটাসে আরও জানান, হাসিনার ওয়্যার অ্যাবাউটস সম্পর্কে লাইভ আপডেট দেওয়া হবে। সেই দিন তিনি হাসিনাকে ভীমনাগের সন্দেশ পাঠানোরও প্রস্তাব দেন। প্রায় 92 দিন আগে বিভিন্ন সূত্র জানায়, হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে ইস্টার্ন কমান্ডের একটি নিরাপদ এলাকায় রাখা হয়েছে। তবে ভারত সরকার এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে পিনাকি ভট্টাচার্য তার স্ট্যাটাসে হাসিনার কলকাতায় অবস্থানের কথা নিশ্চিত করেছেন। তবে হঠাৎ কেন স্থান পরিবর্তন এবং পলাতক নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে কি পরিকল্পনা করছেন তিনি? এসব প্রশ্ন সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা কলকাতা সফরের গুঞ্জন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক দিল্লি সফরের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তুলসী গ্যাবার্ডের সফরের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেই পরিবর্তনের অংশ হিসেবেই হয়তো হাসিনার স্থান পরিবর্তন হতে পারে। যুক্তরাষ্ট্র কি সত্যি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল? বাংলাদেশের রাজনীতিতে একটা যুক্তরাষ্ট্রের কথা আসলেই আমরা এক বাক্যে শুনি, ওরা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল। চীনও বিরুদ্ধে ছিল, কিন্তু তা নিয়ে কোনো উচ্চবাচ্য শুনি না। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে, কিন্তু তা কি মাউথ সার্ভিসের থেকে বেশি ছিল? আর তারা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, নাকি রক্তক্ষয় কমানোর চেষ্টায় ছিল? আমি ওই সময়টাতে তাদের অবস্থান তাদের চোখ দিয়ে সংক্ষিপ্ত রূপে পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করছি। 1971 সালে পাকিস্তানের সাথে সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা সেই সময়ে চীনের সাথে যুক্তরাষ্ট্র চুক্তিতে যাচ্ছিল, যার দুতিয়ালি করছিল পাকিস্তান। তাই তারা কোনোভাবেই পাকিস্তানকে সরিয়ে দিতে পারছিল না। 1971 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ফারল্যান্ড শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে এসেছিল। সেই সময় উনি ফারল্যান্ডের কাছে সব যাতে স্বাভাবিকভাবে হয় সেই সহায়তা চান। 22 ফেব্রুয়ারির কিসিঞ্জারের মেমোতেই দেখা যায়, উনি ধারণা করছিল শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে পারেন। উনি ধারণা করেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্ভবত হচ্ছে এবং শেখ মুজিব যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুভাবাপন্ন এবং ওনাকে দরকার হবে যখন সত্যি সত্যি পূর্ব পাকিস্তান স্বাধীন হবে। 1 মার্চ নিরাপত্তা পরিষদের 2 সদস্য হ্যারল্ড সন্ডার্স এবং স্যামুয়েল হজকিনসন একটা মেমো লিখেন কিসিঞ্জারকে, যেখানে লেখা হয় যে আমরা সবাই এশিয়ার অস্থির অঞ্চলে 7 কোটি মানুষের একটা সম্ভাব্য জাতিরাষ্ট্রের জন্ম দেখতে পাচ্ছি, যেখানে আমরা নিয়ন্ত্রক নই। এই সম্ভাব্য জন্ম কিভাবে হবে, শান্তিপূর্ণ না রক্তক্ষয়ী, সে বিষয়ে হয়তো আমরা কিছু করতে পারতাম। কিসিঞ্জার এক সাক্ষাৎকারে জানা যায়, নভেম্বরে প্রেসিডেন্ট নিক্সনের অনুরোধে পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা দিতে রাজি হয়, কিন্তু চায়নার সাথে সম্পর্কের জন্য
ইউএসএ ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারে নাই। ইউএসএর ভিতরেই তাদের এই অবস্থানের বিপক্ষে মতামত জেগে ওঠে, যার শুরু হয় 1971 সালে শুরু হয় ঢাকায় নিযুক্ত কনসাল আর্চার ব্লাডের টেলিগ্রাফ বার্তায়, যেখানে উনি সরাসরি ইউএস স্ট্র্যাটেজির সমালোচনা করেন এবং আওয়ামী লীগকে পশ্চিমাপন্থী দল হিসেবে উল্লেখ করেন। এদিকে ডিফেন্স ইন্টেলিজেন্সের মেজর হান্ট 26 মার্চ পাকিস্তানের হামলার পর বলেছিল, ইউএস এখন উভয় সংকটে পড়ল। 28 এপ্রিল প্রেসিডেন্ট নিক্সনের কাছে গোপন মেমোতে 3টা অপশন দেওয়া হয়। 1, প্রেসিডেন্ট ইয়াহিয়া পূর্ব পাকিস্তানকে বশে নেয়ার জন্য যে সামরিক বা রাজনৈতিক কর্মসূচি নেবে তার প্রতি সমর্থন বজায় রাখা। 2, সত্যিকারের নিরপেক্ষতা বজায় রাখা। 3, যুদ্ধবন্ধে আন্তরিকভাবে উদ্যোগ নেওয়া হবে, যা হবে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের মধ্যবর্তী সময়। নিক্সন প্রচলিত বয়ানের 1 নং অপশন না নিয়ে 3 নং অপশন নিয়েছিল, যাতে একটা রাজনৈতিক সমাধান নেওয়া যায়, এবং নিজ হাতে লিখেছিল ইয়াহিয়াকে যেন সব দিকে চেপে না ধরা হয়। মুক্তিযুদ্ধের সময় ইউএস কি পাকিস্তানকে অস্ত্র দিয়েছিল? ইউএসের অবস্থান ছিল, যেহেতু রাজনৈতিক অস্থিরতা চলছে, পাকিস্তানকে প্রাণঘাতী অস্ত্র দেয়া যাবে না। এমনকি ওদের অনুরোধ সত্ত্বেও আর্মড পার্সোনাল ক্যারিয়ারও দেয়া হয় নাই। 25 মার্চের পর সিদ্ধান্ত ছিল প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম এবং যন্ত্রাংশ সরবরাহ অক্ষুণ্ণ থাকবে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে 9 এপ্রিল সিআইএ এক গোপন সভাতে পূর্ব পাকিস্তানে ক্ষুদ্র মরণাস্ত্র দেওয়ার প্রস্তাব করে। তাই পাকিস্তানিরা অস্ত্র না পেলেও বাংলাদেশ কিছু অস্ত্র পেয়েছিল। কিসিঞ্জার 3রা জুন একটা মিটিংয়ে স্বীকার করেন যে ওনার ধারণা বাংলাদেশ স্বাধীন হবে। তিনি নিক্সনের ইয়াহিয়ার প্রতি বিশেষ অনুরাগের উপরও বিরক্তি দেখান। অন্য একটি মিটিংয়ে তখনকার অ্যাম্বাসেডর ফারল্যান্ড নিক্সনকে বলেন, ভারত প্রোপাগান্ডার অনেক পুরাতন খেলোয়াড়। আওয়ামী গণপরিষদের সদস্য কাজী জহিরুল কাইয়ুম জুলাই মাসে চতুর্পক্ষীয় আলোচনার প্রস্তাব দেন, যেখানে আওয়ামী লীগ, ইউএসএ, ভারত এবং ইয়াহিয়া থাকবে, এবং অবশ্যই শেখ মুজিবকে সেই আলোচনার সভাতে মুক্তি দিয়ে আনতে হবে। উনি বিশ্বাস করতেন যে মুক্তিযুদ্ধ প্রলম্বিত হলে বাংলাদেশ স্বাধীন হবে। পরবর্তীতে এই আলোচনাতে খন্দকার মোশতাক বা তাজউদ্দিন আহমেদ রাজি না হলেও নজরুল ইসলাম কথা বলতে চান, কিন্তু ভারতের না রাজির জন্য এই আলোচনা আর হয় নাই। এখানে একটা মূল্যায়ন খুব উল্লেখযোগ্য যে কিছু বাংলাদেশের নেতা মনে করেছিল বাংলাদেশের স্বাধীনতা ভারতের স্বার্থই রক্ষা করবে, আর বামপন্থীরা ইউএস যদি সাহায্য না করে তাহলে নেতৃত্বে চলে আসতে পারে। এদিকে 15 জুলাই ইউএসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি গালাঘর সংশোধনী নামে এক বিল পাশ করে, যার মাধ্যমে পাকিস্তানের সব আর্থিক এবং সামরিক সহায়তা রহিত হয় এবং ইউএস প্রেসিডেন্টের ওপর স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে চাপ প্রয়োগ করে। সিনেটের পররাষ্ট্র কমিটি পরে একই ধরনের সংশোধনী আনে। 1971 সালের আগস্ট মাসের 11 আগস্ট এক মিটিংয়ে ইউএস সিদ্ধান্ত নেয় পূর্ব পাকিস্তানের শরণার্থী এবং দুর্গতদের যথাসাধ্য সাহায্য করবে। এখানে দেখা যায় ইউএসএ ভারতকে শরণার্থীর জন্য $10 কোটি দিয়েছে। এছাড়া ইউএনের মাধ্যমে দেয়া $170 মিলিয়ন মধ্যে $70 মিলিয়ন ছিল ইউএসের। এছাড়া বেসরকারিভাবে আরও সাহায্য করা হয়। এছাড়া তারা যাতে ভারত পাকিস্তান যুদ্ধ যাতে শুরু না হয় সেই চেষ্টা রাখার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানের অ্যাম্বাসেডর ফারল্যান্ডের মাধ্যমে ইয়াহিয়াকে জানিয়ে দেওয়া হয় শেখ মুজিবকে যেন হত্যা না করা হয়, শেখ মুজিব যাতে যথার্থ আইনের সহায়তা পায় এবং সামরিক আদালতে তার বিচার না করে। এই বার্তা আরও কয়েকবার দেওয়া হয়। তারা এই মিটিংয়ের পর থেকেই সেই আগের 3 অপশনের দ্বিতীয়টিতে চলে আসে, যেখানে প্রকাশ্যে নিরপেক্ষ কথা বললেও রাজনৈতিক সমাধানের চেষ্টা শুরু করে, যা আসলে আওয়ামী লীগেরও সেই সময়ের চাওয়া ছিল। ইউএসএ বেশ শক্তভাবেই রাজনৈতিক সমাধানের চেষ্টা করে, কিন্তু ইয়াহিয়ার শেখ মুজিবের সাথে আলোচনাতে বসতে না চেয়ে বরং 27 ডিসেম্বর বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা ছেড়ে দিতে চায়। ভারত প্রথম দিকে সংবিধানের মধ্যে আলোচনাতে রাজি থাকলেও পাকিস্তান ছাড় দেয় নাই। এই ব্যাপারে তারা সোভিয়েত ইউনিয়নের সাথেও কথা বলে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ও পাকিস্তানের অবস্থান দেখে খুব আগ্রহ দেখায়নি। ভারতও পরে এই অবস্থান থেকে সরে আসে। এখানে একটা ডকুমেন্টে দেখা যায় ইয়াহিয়া বাংলাদেশ স্বাধীন হলে শুধু ভারত না চীনের সুবিধার কথাও বলে।
চীন এই অংশে ঝড়ি ঘোরানোর সুযোগ পেয়ে যাবে। পরবর্তীতে দেখা যায় চীন পাকিস্তানের জন্য নিরাপত্তা পরিষদে থাকলেও বাস্তবে লিপ সার্ভিসের বেশি দেয়নি। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় ৩রা ডিসেম্বর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।